পাওয়ার চাই, পাওয়ার। আমরা পাওয়ারের জন্য মরিয়া, তাই তড়িঘড়ি করছি। 90 দিন 120 দিনের সময় বেঁধে দিতে চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে। আমরা ভেবে অস্থির হচ্ছি কখন, কোন সময়, কত দ্রুত আমরা সরকারে বসবো এবং ক্ষমতা উপভোগ করব। আমরা বৈষম্য বিরোধী শিক্ষার্থী জনতা আন্দোলনকে আমরা বোধহয় ভুলে যাচ্ছি। আমরা এটা ভুলতে চাই। আসলে কেন চাই? এই যে 1990 সালে যেভাবে ক্ষমতাটা হস্তান্তর হয়েছিল এবং 90 সালের এরশাদের পতনের পর যারা ক্ষমতায় এসেছিল তারা কিন্তু ডাঁটে ফাটে বলেছিল ও তো ছিল আন্দোলনের ফসল, আন্দোলনের জন্য চুক্তি, সরকারের জন্য তো চুক্তি না। ঠিক তেমনি আজকেও এই দিনেও এই অস্থিরতাটা দেখা যাচ্ছে। ধরুন চিকিৎসা ব্যবস্থা, দেশের চিকিৎসা ব্যবস্থা কে চালাতো সেটা আপনারা জানেন। এই যে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করত চিকিৎসকদের দলীয় সংগঠন সাচিব। এখন ড্যাবের চিকিৎসকরা অস্থির হয়ে গেছে, তারা কখন ওখানে ক্ষমতায় বসবে, ক্ষমতা দখল করবে, দখল করে তারা চিকিৎসা ব্যবস্থাটাকে চালাবে। আর জনগণ দেশের চিকিৎসা ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়ে ছুটেছিল ইন্ডিয়ার দিকে, ভারতের দিকে। এখন যদি ড্যাব আসে সাচিবের জায়গায়, তাহলে কি বাংলাদেশের মানুষ বাংলাদেশের চিকিৎসার জন্য ব্যস্ত হবে? চিকিৎসার জন্য যে মুখ, সেইটা কি ইন্ডিয়া থেকে ফিরিয়ে বাংলাদেশের দিকে নেবে? এখন এই যে ক্ষমতা কাঠামো মাফিয়া ডাইনিরা ইস্টাবলিশড করে গেছে, এই ক্ষমতা কাঠামো যদি অটুট থাকে তাহলে এখানে যেই আসুক সে কি সেই ক্ষমতা কাঠামোর বাইরে যাবে, নাকি সেই ক্ষমতা কাঠামোর বাইরে যেতে পারবে? আমাদের মধ্যে একটা অদ্ভুত টেন্ডেন্সি লক্ষ্য করছি। আমরা সবাই বলছি ছাত্র জনতার অভ্যুত্থান হয়ে গেছে, বিজয়ের উল্লাসে ছাত্ররা মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু বাস্তবত কিন্তু এই ঘটনাটা ঘটছে না। 90-এর স্বৈরাচারী এরশাদ পতনের পর শিক্ষার্থীরা ছিল উপেক্ষিত, বাট এই যে 24শে জুলাইয়ের বিপ্লবের পর শিক্ষার্থীরা কিন্তু উপেক্ষিত হতে চলেছিল। ঠিক যখন শিক্ষার্থীরা আলটিমেটাম দিল, তখন শিক্ষার্থীদের নিয়ে বসল। গতকাল শিক্ষার্থীরা 4.5-5 ঘন্টা ডায়ালগ করেছে বর্তমান রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে তাদের সাথে, এবং তারা তাদের দাবি দাওয়া পেশ করতে পেরেছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অরাজনৈতিক একটা সংগঠন রাষ্ট্রীয় প্রধানদের সাথে বসে লম্বা সময় ডায়ালগ করতেছে। যখন তারা ডায়ালগ করছে তখন অন্য ছেলেরা কী করছে, অন্য শিক্ষার্থীরা কী করছে? অন্য শিক্ষার্থীর জনতা মিলে যে লুটপাট হয়েছে, যে ভাঙচুর হয়েছে, সেই রাস্তাঘাটগুলিতে প্রত্যেকটা রাস্তাগুলিকে পরিষ্কার করেছে। কারণ এই সময় ফ্যাসিস্টের পুলিশও রাস্তায় নাই, ঝাড়ুদারও নাই, টোটাল সমগ্র প্রতিষ্ঠানের ভেঙে পড়া অবস্থা, কেউ চলছে খুঁড়িয়ে, কেউ বন্ধ, এরকম অবস্থায় চলছে। ঠিক সেই সময় শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার করছে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছে, যাতে ব্যস্ততম ঢাকা ট্রাফিক জ্যামে আটকে না যায়, যেন ব্যস্ততম ঢাকায় মানুষ সহজভাবে চলাচল করতে পারে, এই নিশ্চয়তা তারা দিচ্ছে। আমি যেহেতু ঢাকায় থাকি, আমার ঢাকা শহরের পরিস্থিতি আমি বলতে পারছি। নিশ্চয়ই আপনাদের নজর, আর যারা ঢাকার বাইরে থাকেন, আমরা যারা ঢাকার বাইরে থাকি, আমাদের নজরেও পড়তেছে নিজ নিজ শহরের শিক্ষার্থীদের অবস্থানের কথা। সুতরাং আমাদের কি
খুব বেশি হতাশ হবার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেছে? এই আয়নাঘর বলে আমরা একটা কথা আমরা শুনেছি, অনেকেই আমরা এটা বিশ্বাস করেছি, অনেকেই বলেছি এটা কাল্পনিক। কিন্তু বাস্তবতায় যেটা হলো, গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত আয়নাঘর থেকে বছরের পর বছর আটকে থাকা মানুষগুলি বের হয়ে আসছে। আজকে যারা আপনারা অস্থির হচ্ছেন ক্ষমতা নেওয়ার জন্য, আজকে যারা মরিয়া হয়ে বলছেন 90 দিন, 120 দিন, 30 বা 200 দিনের বেশি অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারবে না, ভোট দিতে হবে, ক্ষমতা হস্তান্তর করতে হবে নির্বাচিত প্রতিনিধির হাতে, তারা কি একবারও ভেবে দেখেছেন এই আয়নাঘরটা কি আপনারা রাখবেন, না এই আয়নাঘরের বিলুপ্ত করবেন? যদি এই আয়নাঘরের বিলুপ্তি করতে চান, যদি পুলিশের এই ঢিলেঢালা অবস্থাকে শক্তিশালী করতে চান, যদি বিজেপিকে শক্তিশালী করতে চান, যদি শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চান, যদি সচিবালয় শক্তিশালী করতে চান, যদি দেশের প্রতিটা প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে চান, স্বতন্ত্রভাবে কাজ করতে দিতে চান, তাহলে কি করতে হবে? শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে জনতা সাথ দিয়েছে, তার মানে শিক্ষার্থী জনতা কেউই এই বৈষম্য চান না। আপনারা যারা ক্ষমতায় যাবার জন্য অস্থির হয়ে উঠেছেন, মরিয়া হয়ে উঠেছেন, তারা কি চাইছেন? সবাই বলছেন শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে, তাহলে এই যে কাজগুলি চলছে ঢাকা শহরে, তারা কে করছে? যে শিক্ষার্থীদের প্রতিনিধি প্রেসিডেন্ট এবং আর্মি প্রধানের সাথে ডায়ালগ করে, যে শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার করে, যে শিক্ষার্থীরা ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করে, আমরা কি বলবো সেই শিক্ষার্থীরা লুট করছে, ঘুষ খাচ্ছে, খুন করছে? আসলে এরা করছে কে? আমরা যারা হৈ হৈ করছি, শিক্ষার্থীদের ফেল করেছে বা শিক্ষার্থীরা একটাকে বদলায় আরেকটাকে এনে দিয়েছে এরম বলছি, তাদের কি কোনো দায়িত্ব নাই? আমরা কি এইটুকু করতে পারি না যে পাড়ায় মহল্লায় এমন একটা অবস্থা তৈরি করব, আমরা চিহ্নিত করব কারা লুট করছে, কারা অবিচার করছে, কারা খুন করছে, সেটা আমরা দেখে রাখব। আমরা যে এই ফড়ন কাটি, এই ফড়ন কাটা বন্ধ করে আমরা যারা ফড়ন কাটছে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের পাড়ার শৃঙ্খলাটা ঠিক রাখতে চাই, তারা কি শৃঙ্খলাটাকে ঠিক রাখতে পারি না? এই রাষ্ট্রটা যেভাবে চলতো ঠিক সেভাবে যদি আপনারা চান চলুক, তাহলে রাষ্ট্র সংস্কারের দরকার নেই, তাহলে সংবিধান সংস্কারের দরকার নাই, তাহলে ভোট ব্যবস্থা সংস্কারের দরকার নেই। কারণ শেখ হাসিনার মাফিয়া চক্র ভোট লুটপাট করছে, আমরা সেই ভোট লুটপাট করব। আমাদের আয়নাঘরে রেখেছে, আমরাও সরকারে যে ওদেরকে আয়নাঘরে রাখব। এই যদি আপনাদের মনোভাব হয়, এই যদি আপনাদের অ্যাটিটিউড হয়, তাহলে দেশের উন্নতি কোনো দিনই হবে না, দেশের মানুষ কোনো দিনই শান্তিতে বাস করবে না, এরকমই জনগণ মনে করছে। আপনারা যদি মনে করেন না প্রতিশোধের বদলা প্রতিশোধ, খুনের বদলা খুন, তাহলে সেটা বৈষম্য বিরোধী রাষ্ট্র হবে না। রাষ্ট্র সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে হবে, আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ করতে হবে, প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। এইসব আইনি কাজগুলি করতে আপনি 90 দিন 120 দিনে করে ফেলবেন। যদি পারতেন তাহলে এই 53 বছরের বাংলাদেশে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হতো না। রাষ্ট্র সংস্কার লাগবেই, সংবিধান সংস্কার লাগবেই, আপনি মানেন বা না মানেন। আপনি কেমন বাংলাদেশ চান, কেমন বাংলাদেশে আপনি বসবাস করতে চান, সেটা নির্ভর করবে আপনার চাওয়ার উপর, অন্য কোনো কিছুর উপর নয়।